হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 7। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের বাইরের সিন দেখতে পাই, যেখানে আমরা অনেকগুলো নিউজ রিপোর্টারদের দেখতে পাই। বেসিক্যালি আজকে লি মিংসুং নামের একটা পার্সনের র্যাঙ্ক চেক হওয়ার কথা ছিল এবং সেই সবাইকে এখানে ডেকেছিল, কারণ সে একটা ফেমাস অ্যাক্টর। তো আমরা দেখতে পাই সেখানে বেক এবং জয় তারাও এসেছিল এবং তারা ভাবতে থাকে যে আজকে এখানে এত ভিড় কেন। রিপোর্টার্সরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনারা কি লিকে আপনাদের গিল্ডে ভর্তি নেওয়ার জন্য এসেছেন, বাট তারা তো জানতোই না যে লি মিংসুং আসলে কে। তারা তো এখানে জিনুর জন্য এসেছিল। তো জয় বলে যে মিংসুং তো আগেই ফিন গিল্ডে জয়েন করে নিয়েছে, আমি তো এখানে অন্য কারোর জন্য এসেছি। যেটা শুনে সব রিপোর্টার্সরা অনেক নিরাশ হয়ে যায়। তো বেক জানতে পেরেছিল যে জিনু কিভাবে হান্টার্সদের বাঁচিয়েছিল, যেটা শুনে জয় বলে যে কমসে কম আমাদের কোনো হান্টার তো মারা যায়নি, যেমনটা রেড গেটে তোমাদের কিগুন মারা গিয়েছিল। তো তারা দুইজনই বেসিক্যালি জিনুকে তাদের গিল্ডে ভর্তি করতে চাচ্ছিল এবং তারা দুইজনই একে অন্যের সাথে ঝগড়া করা শুরু করে দেয়। তখন সেখানে লিং গিউ নামের একটা পার্সন আসে, সে বেসিক্যালি ফিন গিল্ডের মাস্টার। তো সে এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরাও কি লি মিংসুংকে তোমাদের গিল্ডে ভর্তি করানোর জন্য এসেছ। এটা শুনে তারা দুইজনই রাগান্বিত ভাবে বলে যে মিংসুং হোক আর বিংসুং হোক, আমরা তাকে নেওয়ার জন্য আসিনি। ঠিক তখনই সেখানে জিনু চলে আসে, কারণ আজকে অফিসিয়ালি সে এস র্যাঙ্কের ট্যাগটা পেতে যাচ্ছে। মিংসুং তারপর রিপোর্টার্সদের বলে যে আমার ভেতরে হান্টার্সের পাওয়ার আওয়াকেন হয়েছে, আমি এখন ভেতরে গিয়ে এটা চেক করাবো এবং ফিন গিল্ডের হয়ে কাজ করব। তো প্রেসের মানুষজন সবাই জিজ্ঞাসা করে যে তাহলে কি আপনি অ্যাক্টিং করা ছেড়ে দিবেন এবং ফুল টাইম হান্টার হয়ে যাবেন। তো মিংসুং মনে মনে ভাবে যে একদমই না, আসলে সে তার র্যাঙ্ক আগে চেক করে নিয়েছিল, যেটা হচ্ছে এ র্যাঙ্ক ছিল। সে শুধুমাত্র 2 বছরের জন্য ফিন গিল্ডে থাকবে, তারপরে সে আবার তার অ্যাক্টিং ক্যারিয়ারে চলে আসবে। বেসিক্যালি মিংসুং এর ওপর অনেকগুলো কেস ছিল, তো 2 বছরের মধ্যে সবাই এটা ভুলে যাবে এবং মিংসুং এর ইমেজ ক্লিন হয়ে যাবে। তখন জিনও ভেতরে যাওয়া শুরু করে, বাট মিংসুং এর ম্যানেজার তাকে আটকে ফেলে। সে তাকে বলে যে স্যারের ইন্টারভিউ চলছে, পরে আসো। তারপরে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো বাইরে আসে এবং বলে যে জিনু আমার মেহমান, এবং সে মিংসুংকে এই সময় প্রেস কনফারেন্স করতে মানা করে দেয়। তারপরে সে জিনুকে নিয়ে ভেতরে চলে আসে। মিংসুং ভাবে যে সেই ছেলেটা তার ইন্টারভিউ খারাপ করে দিয়েছে, তারপরে সে ভেতরে যাওয়া শুরু করে দেয়। তো জিনচু তাকে দরজাতে আটকে দেয়। সে বলে যে এখন অন্য কারোর র্যাঙ্ক চেক করা হচ্ছে, সো তুমি কিছুক্ষণ বাইরে ওয়েট করো। মিংসুং তাকে বলে যে তুমি তো জানো আমি কে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। জিনচুল বলে যে আমি জানি না তুমি কে, বাট তুমি যদি বেশি জ্বালাও তাহলে কিন্তু ভালো হবে না। ওইদিকে জিনু দেখে যে জয় এবং বেক তারা দুইজনও জিনুর জন্য দাঁড়িয়ে ছিল। বেসিক্যালি 2 বছর পর এই দেশে একটা স্ট্যাঙ্গের হান্টার পাওয়া গিয়েছে। তো তারপরে জিনুকে জিজ্ঞাসা করা হয় যে সে কি টাইপের পাওয়ার ইউজ করতে পারে। জিনহু তখন সাথে সাথে একটা শ্যাডো সোলজারকে সামন করে নেয়। তো সেখানে থাকা একটা অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি তোমার রিপোর্ট পড়েছি, তুমি এর থেকেও বেশি কিছু করতে পারো, তাই না? জিনহু তখন মনে মনে ভাবে যে সবাই তার পাওয়ার দেখেই ফেলেছে, তো এখন আর লুকিয়ে কোনো লাভ নেই। তারপরে জিনহু অনেকগুলো শ্যাডো সোলজার্সদের সামন করে এবং বলে যে আমি এমন আরো 100 সোলজার্স সামন করতে পারবো। ওইদিকে বেক এবং জয় এটা ফিল করতে পারে যে জিন্নুর ম্যাজিক পাওয়ার আসলে অনেক বেশি, এমনকি সে বেকের থেকেও বেশি স্ট্রং। তারা রুমের বাইরে থেকে জিনুর আরাম ফিল করতে পারছিল। তারপরে রিহ্যাবিলিটেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে জিনু তার এস র্যাঙ্কের কার্ড পেয়ে যায়। জিনু তারপর ভাবে যে সে এখন দ্রুত সেই ডিমন ক্যাসেলের মিশনটা ফুলফিল করে ফেলবে। তারপরে গো এসে জিনুকে এস র্যাঙ্ক পাওয়ার জন্য তাকে কংগ্রাচুলেশন জানাই। তারপরে জিনু সেখান থেকে চলে যেতে থাকে। বাইরে তার সাথে বেক এবং জয়ের সাথে দেখা হয়, যারা তার সাথে কথা বলতে চাচ্ছিল, বাট তারপরে জিনু তাদেরকে ইগনোর করে সামনে যাওয়া শুরু করে দেয় এবং বলে যে ফার্স্টে আবার কিছু জরুরি কাজ শেষ করতে হবে। তারপরে জিনু যখনই দরজা খোলে, বাইরে থাকা রিপোর্টার্সরা সবাই জিনুর ছবি তোলা শুরু করে দেয়। ওইদিকে হান জিনাকে বলে যে তোমার ভাইকে তো নিউজে দেখা যাচ্ছে এবং এটা বলা হচ্ছে যে সে দেশের 10ম এস র্যাঙ্ক হান্টার। ওইদিকে তার দিনমজুর ফ্রেন্ডরাও জানতে পারে যে সে এস র্যাঙ্কের হান্টার। জিনাও এই নিউজটা দেখে অনেক খুশি হয়ে যায়, এমনকি জিনুর পুরানা টিমমেট এবং চাইনো এই নিউজটা দেখতে পায় এবং এটা আসলে অনেক একটা গুড নিউজ ছিল যে গত 2 বছর ধরে কোনো এস র্যাঙ্কের হান্টারই অ্যাপিয়ার হয়নি। সবাই মিনসুংকে ছেড়ে জিনুর ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। ওইদিকে জিনুও তার ফাদারকে বলে যে জিনহু তাদের গিল্ডে জয়েন হবে না বলে দিয়েছে। জিনু তাকে বলেছিল যে তার একটা মিশন আছে যেটা তার একলাই তাকে করতে হবে, যার জন্য সে ফাইট করতে থাকবে এবং আরো বেশি স্ট্রং হতে থাকবে। এই কারণে সে কোনো গিল্ডেই জয়েন করতে চায় না, বরং সে চায় যে জিনিও যেন তার টিমে জয়েন করে নেয়। তখন তার ফাদার তাকে বকা শুরু করে দেয়, তাকে বলতে থাকে যে তুমি না এই গিল্ডের মাস্টার হতে চাচ্ছিলে, এখন সবকিছু ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ। জিনিও বলে যে যা কিছুই হোক সে জিনুর সাথেই থাকবে। ওইদিকে রিপোর্টার্সরা সবাই জিনুর সাথে কথা বলতে চাচ্ছিল, তো বেক এসে তাকে বলে যে এদের সাথে কথা বলতে লাগলে তুমি হাঁপিয়ে যাবে, সো আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি।
জিনু বলে যে এটার কোনো প্রয়োজন নেই। দেন সে হঠাৎ করে সবার সামনে থেকে গায়েব হয়ে সেখান থেকে চলে যায়। জয় তখন বলে যে শুধুমাত্র পাওয়ারফুলই না, সে একটা ম্যাজিক ইউজারও। ওইদিকে জিনুর স্পিড দেখে বেকের হালুয়া টাইট হয়ে গিয়েছিল। তো জিনুর এখন কিছু ভালো ইকুইপমেন্টের প্রয়োজন, যার কারণে সে হান্টার শপে যায়। সে এমন একটা আর্টিফ্যাক্ট চাচ্ছিল যেটা ফায়ার থেকে তাকে সুরক্ষিত রাখতে পারবে। তো এটার জন্য ম্যানেজার তাকে একটা ক্লথ দেখায় যেটা কাপড়ের ওপর পরতে হয়, বাট সেটার দাম দেখে জিনু একদম অবাক হয়ে যায়। তো সে তাকে কিছু কম রাখার জন্য বলে। ম্যানেজার তখন বলে যে আমাদের স্টোরের প্রাইস ফিক্সড, বাট তুমি যদি এখানকার গ্লাসকে ভাঙতে পারো তাহলে এই প্রোডাক্টটা আমি তোমাকে ফ্রি দিয়ে দিব, কারণ সেই গ্লাসটা ম্যাজিক দিয়ে বানানো হয়েছিল এমন দামি আর্টিফ্যাক্টস গুলোর প্রোটেকশনের জন্য। জিনু তারপরে গ্লাস ভাঙার জন্য রেডি হয়ে যায়। তখন ম্যানেজার বলে যে আরে আমি তো মজা করছিলাম, গ্লাসকে টাচ করার সাথে সাথেই সিকিউরিটি অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে। জিনু তারপরে বলে যে তার চাকু টাইপের একটা হাতিয়ার প্রয়োজন। তারপরে অন্য একটা ম্যানেজার তাকে নিয়ে যায়। তো আগের ম্যানেজারটা দেখতে পায় যে জিনু তো গ্লাসকে টাচও করেনি, বাট তারপরেও সেই গ্লাসের উপর ক্র্যাক চলে এসেছিল। ওইদিকে জিনুর একটা চাকু পছন্দ হয়, বাট সেটা অনেক দামি ছিল। তারপরে জিনু তার নিজের ড্যাগারটা সেই ম্যানেজারটাকে দেখায় এবং তাকে জিজ্ঞাসা করা যায় এটার দাম কত হতে পারে। ম্যানেজারটা বলে যে এটার দাম কম করেও 100 মিলিয়ন মতো হবে, যেটা শুনে জিনু একদম অবাক হয়ে যায়। সেই ড্যাগারটাকে তার সিস্টেম থেকে কিনেছিল এবং সেটাও অনেক সস্তাতে। তার মানে সিস্টেম থেকে পাওয়া আইটেমগুলো দুনিয়াতে অনেক দামি হয়। সে ভাবছিল যে এই আইটেমগুলোকে বেচে আর্টিফ্যাক্ট কিনে ফেলবে, বাট তার মন হঠাৎ করে সুইচ হয়ে যায়। ওইদিকে বেগ ভাবতে থাকে যে জিনু প্রত্যেক দিন এত স্ট্রং কিভাবে হয়ে যাচ্ছে। তার সেকেন্ড আইকনিং তো অনেক আগেই হয়ে গিয়েছিল, বাট তার পাওয়ার কিভাবে বেড়ে যাচ্ছে। এমনটা হয়নি তো তার সেকেন্ড আইকন হয়নি, সে অন্যভাবে নিজেকে লেভেল আপ করছে। ওইদিকে জিনা দেখতে পায় যে ফাইনালি মিডিয়ার মানুষরা তাদের বাসার সামনে থেকে চলে গিয়েছিল। জিনু তাকে বলে যে সে আবার 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে। তারপরে তাদের বাসায় কলিং বেলের আওয়াজ হয়। তো জিনু দরজা খুলে দেখতে পায় যে সেখানে জিন ইউও চলে এসেছিল। জিনু তারপর জিনাকে বলে যে আমি এর সাথে 1 সপ্তাহের জন্য কাজে যাচ্ছি। তো সেই রাতে জিন ও জিনহুর রুমেই শুয়েছিল। ওইদিকে জিনহুর জিনহার জন্য চিন্তা হচ্ছিল, এই জন্যই যে সে যদি বাইরে যায় তাহলে কেউ এসে তার বোনের উপর যেন হামলা করে না দেয়। তো তার দেখাশোনার জন্য জিনু ফ্যাং মানে টাস্কের 4টা গার্ডকে সামন করে, বাট সে দেখতে পায় সেখানে মাত্র 3 জন এসেছিল। তখন তার খেয়াল আসে যে 4র্থ জনকে তো সে একদম ছাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তো যার ফলে সে তার শ্যাডো স্ট্রাক করতে ভুলেই গিয়েছিল। এছাড়াও এই 3 জনের মধ্যে একজনই জিনহাকে প্রোটেক্ট করার জন্য এনাফ। তো তারা শ্যাডো হয়ে জিনহার সাথেই থাকবে। তারপরে জিনু তার বাসার আশেপাশের সিকিউরিটিও বাড়িয়ে দেয়। সে কিছু শ্যাডো সোলজার্সকে সামন করে এবং তাদেরকে তার বাসার চারপাশে পেট্রোলিং এর জন্য লাগিয়ে দেয়, যাতে করে কোনো খারাপ মানুষের যেন তাদের এলাকার আশেপাশে ঢুকতে না পারে। তারপরে আমরা আকাশে একটা অ্যান্ডকে উঠতে দেখতে পাই, যেটা সম্ভবত সেই জিজু আইল্যান্ড থেকেই উড়ে এসেছে। তারপরে জিনু জিনোর সাথে বেরিয়ে পড়ে। জিনু বলে যে সে কিছুদিনের জন্য ট্রেনিং করতে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর জিনু সেই ডিমন ক্যাসেলের মধ্যে চলে আসে। সে তার সাথে 2টা আইটেম নিয়ে এসেছিল, যেগুলো থেকে সে হিট প্রোটেকশন পাবে। তারপরে জিনু একটা কোয়েস্ট পায়, সেখানে লেখা থাকে যে তাকে ডিমন মনার্ক বারানকে মারতে হবে। তো গতবার জিনু 75 ফ্লোর পর্যন্ত ক্লিয়ার করেছিল। তারপর সে সরাসরি একদম 76 নম্বর ফ্লোরে চলে যায়। ওইদিকে জিনুর ফাদার এবং মাদার এটা বলছিল যে তারা কখনোই ভাবতে পারেনি যে জিনু তাদের বাসা ছেড়ে চলে যাবে। ঠিক তখনই জিনুর ফাদারের হার্ট অ্যাটাক চলে আসে এবং সে বেহুশ হয়ে পড়ে যায়। ওইদিকে জিনুর সামনে বড় একটা ডিমন চলে আসে। তো তাকে মারার জন্য জিনু টাস্ককে সামন করে এবং সে তাকে তার স্পেয়ার অফ এভারাইজও দিয়ে দেয়, যাতে করে তার পাওয়ার যেন বেড়ে যায়। তারপরে টাস্ক তার ফায়ার ম্যাজিক ইউজ করে সেই ডিমনটাকে একবারে মেরে ফেলে এবং সেটা থেকে জিনু একদম অবাক হয়ে গিয়েছিল। ওইদিকে জিনুর ফাদার মিয়ংগানকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তার ইন্টারনাল স্লাম্বার নামের একটা অসুখ হয়েছিল। তো এই টাইপের অসুখ হওয়া মানুষজন একবার ঘুমিয়ে গেলে আর কখনোই ওঠে না। ডক্টর তাকে জিজ্ঞাসা করে যে আপনার আশেপাশে কোনো হান্টার থাকে নাকি, কারণ কিছু মানুষের শরীর ম্যাজিক পাওয়ারকে সহ্য করতে পারে না, যার ফলে তাদের মধ্যে এই অসুখটা চলে আসে। মিয়নগান তারপরে বলে যে তার ছেলে হান্টার। তারপরে ডক্টর বলে যে সে এখনো শিওর না যে তার অসুখটা কিভাবে হয়েছে। মিয়নগান তারপরে মনে মনে ভাবে যে ম্যাজিক পাওয়ার দিয়ে ভরা এই দুনিয়াতে আমার নিজের শরীরই ম্যাজিক পাওয়ার সহ্য করতে পারেনি, মানে এই দুনিয়াটা তাকে রিজেক্ট করে দিয়েছে। অন্যদিকে আমরা 2টা হান্টারকে দেখতে পাই যারা একটা সমুদ্রের পাশে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে একটা অ্যান্ড চলে আসে, যেটা সেই জেজু আইল্যান্ড থেকেই উড়ে এসেছিল। ওইদিকে জিনু তার শ্যাডো আর্মিদের 6টা আলাদা আলাদা টিমে ভাগ করে দিয়েছিল এবং সবাইকে আলাদা আলাদা কাজে লাগিয়ে দিয়েছিল। সে তাদের সবাইকেই 2টা অর্ডার দিয়েছিল, প্রত্যেকটা টিম আলাদা আলাদা ভাবে কাজ করবে, আর যে এনিমিগুলো তাদের সামনে আসবে তাদের সবাইকেই মেরে দিবে এবং পরের ফ্লোরের পারমিট পাওয়ার সাথে সাথেই তাকে জানাতে বলে। তো এইভাবে জিনু খুব দ্রুত এগোতে পারবে। এইভাবে সে 2 দিনের মধ্যে 80 নম্বর ফ্লোরে চলে এসেছিল। তো তখন সে দেখতে পায় যে তার বানা লেভেল কমে গিয়েছিল, তার মানে কেউ তো ছিল
ছিল যে তার সোলজার্সদের মেরে যাচ্ছিল। তো সে হাইঅর্ক টিমের সবাই একটা ডিমনের কাছে মার খাচ্ছিল। তো এই ডিমনরা প্রথম টিম এর উপর অ্যাটাক করেছিল, তারপরে টিম বির উপরে, তারপরে তারা ট্যাঙ্কের টিমের উপর অ্যাটাক করে তাদেরকেও একদম শেষ করে দেয়। জিনহু গায়েব হয়ে এসব কিছু দেখছিল এবং সেই ডিমন নাইট জিনহুর উপরও অ্যাটাক করে দেয়, বাট জিনহু খুব ইজিলি তাকে মেরে দেয় এবং বাকি বেঁচে থাকা একটা নাইট জিনহুকে দেখেই তো ভয় পেয়ে যায়। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা। এবং আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, সো কাইন্ডলি তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।